দেখি যে অমিত শাহ নরেন্দ্র মোদী কি বলে গিয়েছেন, কি দৃষ্টিতে আমরা সেটাকে দেখি। অমিত শাহকে দিয়ে শুরু করি, কারণ অমিত শাহ যে বক্তব্য রেখেছেন বিজেপি মন্ডল সভাপতিদের সমাবেশে, অর্থাৎ কিনা বিজেপি কার্যকর্তাদের নামই হয়েছিল দেওয়া হয়েছিল এটা বিজেপি বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন। বিজয়ের সংকল্প নিয়ে 1 বছর আগের থেকে বিজেপি মাঠে নেমে স্ট্র্যাটেজিস্ট হিসেবে, ভোটের স্ট্র্যাটেজিস্ট হিসেবে অমিত শাহ তার সাফল্য, তার দক্ষতা সংশয়াতীত, প্রশ্নাতীত। তিনি দলীয় কর্মীদের বলেছেন যে আর 4-5% মাত্র ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে। 40% ভোটের পার্সেন্টেজ বিজেপি গত 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে 143টি আসনে বিজেপি 40% স্পর্শ করেছে বিজেপির ভোট। এটিকে তিনি বলেছেন আর 4-5% বাড়াতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 45.7% এবং 97টি আসনে 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে 97টি আসনে বিজেপি এগিয়ে ছিল। এখান থেকে অমিত শাহর বক্তব্য যে ওই 143টি আসনে, 294 আসনে বিধানসভায় 148টি আসন জিতলে সংখ্যাগরিষ্ঠতা হয়। 143টি আসনে যদি 4-5% ভোট বাড়ানো যায় তাহলে বিজেপির জয় অবশ্যম্ভাবী। সেই লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন। এই কাজটা কতটা কঠিন বা কতটা সহজ সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি বিগত 3টি নির্বাচন দেখি, 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তারপরে 2024 সালের লোকসভা নির্বাচন। আবার 3টি নির্বাচনে 19 সালে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল সব থেকে বেশি, 40.7%। 40% গোটা রাজ্যে বিজেপির ভোটের পার্সেন্টেজ, কিন্তু 19 সালে ছিল 40.7%। সেটা 2 বছর পর 21 সালে সর্বশেষ যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কমে গিয়ে হলো 38.15%। 24-এর লোকসভা নির্বাচনে সামান্য বেড়েছিল 38.73%। অর্থাৎ বিগত 2টি নির্বাচনে, লোকসভা বিধানসভা দুটোকে যদি ধরি, শেষ যে 2টো নির্বাচন হয়েছে বিজেপির ভোট 38%-এর ঘরে। তৃণমূলের ভোট কোথায়? তৃণমূলের ভোট 21-এর বিধানসভায় 48%, আর 24-এর লোকসভায় 45.76%, অর্থাৎ কিনা 45%-এর উপরে। আমি যদি শেষ 2টি নির্বাচন দেখি, তার মানে বিজেপি এবং তৃণমূলের ভোটের শতাংশের তফাৎটা সারা রাজ্যের নিরিখে 7%। পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে অমিত শাহর কর্তব্য হচ্ছে তার সমর্থকদের সামনে উজ্জ্বল দিকটা ছবি তুলে ধরা। তিনি সেটা করার চেষ্টা করেছেন। আমি মনে করি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার কর্তব্য আমাদের দর্শকদের সামনে সামগ্রিক ছবিটা তুলে ধরা। সেটা কখনো কোনো দলের পক্ষে উজ্জ্বল মনে হতে পারে, কখনো কোনো দলের পক্ষে খুব অন্ধকার হতে পারে। বাস্তব হচ্ছে এটাই যে শেষ 2টি ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 7% ভোটে এগিয়ে আছে। উপরন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে, বিজেপির ভোট কমছে। কেন বলছি? ওই 19-এ, আমি যদি লোকসভার সঙ্গে লোকসভা তুলনা করি, 19-এ বিজেপির ভোটের, তৃণমূল কংগ্রেসের ভোটের হার ছিল 44.91, বিজেপির
5 বছর পরে 24-এ তৃণমূলে ভোট হলো 45.76, অর্থাৎ কিনা সামান্য হলো বাড়লো। বিজেপির কি হলো দুটি লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করি, 19-এ ছিল 40.7, মাফ করবেন, হ্যাঁ 19-এ ছিল 40.7, 24 হলো 38.73, কমেছে। এটা ঠিক। আমরা যদি এর বিধানসভার সর্বশেষ যে বিধানসভা নির্বাচন হয়েছে তারপর তাদের পারফরমেন্স যদি দেখি, যদিও বিধানসভার মধ্যে পারফরমেন্স এবং দুঃখের বিষয় লোকসভার মধ্যেও পারফরমেন্স আজকাল আর বিতর্কের গুণগত মান, ভোটাভুটিতে কোন পক্ষ জিতলো তার উপর খুব একটা নির্ভর করে না, প্রধানত পারফরমেন্স নির্ভর করে এমন কিছু করার জন্য যা খবরের কাগজে শিরোনাম হয় চট করে, এ পর্যন্ত বলাই ভালো, আইনসভার মর্যাদাহানি না করে। 21-এ বিজেপি বিধানসভা জিতেছিল 77টা আসনে, এখন তাদের আসন সংখ্যা কমে হয়েছে 65। দলত্যাগ এবং উপনির্বাচনে একটাও না জিততে পারা, এটা ঠিকই। উপনির্বাচনে বলা হয় শাসক দলে অ্যাডভান্টেজ থাকে, শাসক দলই সাধারণত জেতে। পশ্চিমবঙ্গে একটি উপনির্বাচন মুর্শিদাবাদের সাগরদিঘির কথা আমরা জানি, যেখানে গত বছর কংগ্রেস জেতা সত্ত্বেও শেষ পর্যন্ত কংগ্রেসের জেতা প্রার্থী তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু নির্বাচনে কংগ্রেস জিতেছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে, এটা ভুললে চলবে না। অপরদিকে তৃণমূল কংগ্রেসে কি হয়েছে, অরিজিনালি ছিল 215টা আসন, 294 সদস্যের মধ্যে 215টা ছিল, এবার বেড়ে এই বিধানসভা চলাকালীনই, বিধানসভা মেয়াদের মধ্যেই সেটা বেড়ে হয়ে গিয়েছে 224, প্রধানত উপনির্বাচনে জিতে আসার জন্য। এর মধ্যে কিন্তু মানে এই হিসেবগুলো ধরা নেই, যেগুলো মানে এপাশে না ওপাশে বোঝা যায় না। আজকাল এরকমও তো দলত্যাগ হচ্ছে, তিনি আনুষ্ঠানিকভাবে স্পিকারকে চিঠি দিয়ে কিছু জানাচ্ছেন না, কিন্তু আসলে তিনি অন্য দলের পতাকা বহন করে অন্য দলের হয়ে কাজ করছেন, এরকম ঘটনা আছে, কিন্তু এগুলোর মধ্যে ধরা নেই। আমি যেটা বলছি এটা হচ্ছে অফিসিয়াল হিসেব, বিধানসভার কাগজপত্রের নিরিখে। পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপি বিধায়করা তাদের একটা বড় অংশ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন বা পান। সম্প্রতি একটা আলোচনা একজন প্রবীণ রাজনৈতিক নেতা আমাকে বলছিলেন, তিনি এখন খুব একটা সক্রিয় নন রাজনীতিতে। তিনি বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর অবাংলাভাষী নিরাপত্তারক্ষী দ্বারা বেষ্টিত হয়ে থাকার সমস্যা হচ্ছে তারা এলাকাতে কাছে পিঠের মানুষরা কি কথা বলছেন, কি নিয়ে আলোচনা করছেন তার খবরও পান না। রাজনীতিতে কাছে থাকা এবং সবসময় কাছে থাকা মানুষজন, নিরাপত্তারক্ষী, গাড়ির চালক, তারা রাজনীতিকদের একটা খবরের সূত্র, কোথায় কি হচ্ছে জানার সূত্র, যে জানাটা রাজনীতিতে খুব কাজে লাগে, এই জানার থেকেও তারা বঞ্চিত। বিজেপির অর্থবল নিঃসন্দেহে যথেষ্ট রয়েছে, সাংগঠনিক শক্তি প্রশ্ন যখন আসে তখন কিন্তু সেখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন ঝুলে আছে। সাংগঠনিক বিচারে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন এসে বলেন প্রতি বুথে এতজন কর্মী চাই, প্রতি বিধানসভা কেন্দ্রে এই সক্রিয়তা চাই, তার রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে সন্তুষ্ট করতে পারে না, এখনো পর্যন্ত পারে। বিজেপির মধ্যে রয়েছে প্রবল অন্তর্দ্বন্দ্ব। আমরা সবাই জানি যে এক ব্যক্তি এক পদ নীতি দলের আনুষ্ঠানিক নীতি হওয়া সত্ত্বেও সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত দলের রাজ্য সভাপতি পদে রয়েছেন, ঠিক যেমন সর্বভারতীয় স্থলে দলের সভাপতি পদে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, যদিও তার কার্যকালের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বহু আগে।
একথা সর্বজনবিদিত সত্য যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুমোদন মিলছে না, এই জন্যই কোনো সর্বসম্মত সভাপতি ঠিক করতে পারছে না বিজেপি। এই সাংগঠনিক শক্তি যা তৃণমূল কংগ্রেসের যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বাম জামানায় বামফ্রন্ট তথা প্রধান বাম দল সিপিআইএম তাদের সাংগঠনিক শক্তি অনেকটা তৃণমূল বলা যেতে পারে অধিগ্রহণ করেছে বা আত্মীকরণ করেছে, তার তুলনায় কিন্তু বিজেপি এখনো পর্যন্ত পিছিয়ে।